প্রিয় বন্ধুরা আমার, আজ আপনাদেরকে একটি অনন্য সুন্দর কোরিয়ান রোমান্টিক ড্রামার গল্প বলবো। এই গল্পে একটি মেয়েকে দেখা যায় যে কিনা হঠাৎ একদিন নিজের আপন ভাই আর তার গার্লফ্রেন্ডকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। আর সেই ঘটনার পর থেকে সে নিজের বাড়ি ছেড়ে একটি অচেনা ছেলের বাড়িতে থাকতে শুরু করে। এরপর ওই ছেলের বাড়িতে পাকাপাকি ভাবে থাকার জন্য তাকে কন্টাকে বিয়ে করে, কিন্তু পরবর্তীতে সে ছেলেটিকে সত্যি খুব ভালোবেসে ফেলে। তবে কিছুদিন পরেই জানতে পারে ছেলেটি এর আগেও একটি বিয়ে করেছিল এবং এখনো সে তার আগের বউকেই ভালোবাসে। তো এখন মেয়েটি পারবে ছেলেটিকে তার ভালোবাসা দিয়ে এক্সের স্মৃতি ভুলিয়ে তার মনে নিজের জায়গা করে নিতে? তাহলে চলুন আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা জিহু নামের একটি মেয়েকে দেখতে পাই। সেখানে সে তার বন্ধুদের সাথে তার 20তম জন্মদিন পালন করতে থাকে এবং সে তার জন্মদিনে একটি উইশ করে, সেটা হলো সে অনেক বড় একজন রাইটার হতে চায়। আর এখান থেকেই সিন চলে যায় 10 বছর পর এবং আমরা দেখতে পাই সে একজন অ্যাসিস্ট্যান্ট রাইটার হিসেবে পার্ট টাইম জব করে। আর তার কাজ হচ্ছে শুধু নাটকের দৃশ্যগুলো লেখা। যাই হোক, ডিউটি শেষ হলে সে তার বাড়ির দিকে যেতে থাকে। এরপর বাড়িতে এসে দেখে সব জিনিসপত্র এলোমেলো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন জিহু তার ভাইকে ডাকতে ডাকতে সবকিছু গোছগাছ করতে থাকে। এরপর সবকিছু গোছানো শেষ হলে জিহু তার ভাইকে ডাকার জন্য তার ঘরে যায়, কিন্তু দরজা খুলেই দেখে তার ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে অন্তরঙ্গ সময় কাটাতে ব্যস্ত। আর এই অবস্থা দেখে জিহু তখন আকাশ থেকে পড়ে এবং সে কি করবে বুঝতে না পেরে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তার ভাইও তার পিছে পিছে দৌড়ে আসে এবং তাকে থামিয়ে বলো আমার গার্লফ্রেন্ড আর কিছুদিন হলো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এই কথা শুনে জিহু তখন আরো অবাক হয়ে যায়। যাই হোক, এরপর জিহু ও তার পরিবারের সবাই একসাথে রাতে ডিনার করতে থাকে এবং সেখানে জিহু দেখে তার ভাইয়ের গার্লফ্রেন্ডও তাদের সাথেই ডিনার করছে এবং তার বাবা ওই মেয়েটির সাথে খুব ভালোভাবে কথা বলছে। এটা দেখে জিহু তখন আবার টাসকি খেয়ে যায়। আরে ভাই, কি হচ্ছে এটা? কই ওর বাবা ওদেরকে বকা দেবে, বোঝাবে, তা না করে উল্টো তাদেরকে উৎসাহ দিচ্ছে। আর এটা দেখে জিহু তখন সহ্য করতে না পেরে প্রতিবাদ করে ওঠে, কিন্তু ওর বাবা বলে এখন থেকে তোমরা একে অপরকে ভালোবেসে একসাথে থাকবে, কারণ এখন থেকে তোমরা একটি পরিবার। এদিকে জিহুর একসাথে থাকার ব্যাপারটা একদমই পছন্দ হয় না। যাই হোক, এরপর সে তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। সে তখন তার ভাইয়ের অপকর্মের কথা সবাইকে বলে এবং তার বাবাও বিষয়টাকে কিভাবে সায় দিচ্ছে সেটাও বলে। তখন তার বান্ধবীরা তার মতোই টাসকি খেয়ে যায় এবং রেগে গিয়ে বলে তুই বাড়িটা ছেড়ে দে জিহু, কারণ ওই বাড়িতে সব বিল তো তুইই দিস, তোর ভাই তো একটা বেকার ছেলে, কিছুই করে না। এদিকে গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করে বসে আছে, এই ব্যাপারে তো দেখছি খুব ওস্তাদ। এসব কথা শুনে জিহু তখন বাড়ি ছাড়ার বিষয়টা নিয়ে আবারও ভাবতে থাকে। এমন সময় সেই রেস্টুরেন্টেই আমরা নামসি নামের একটি ছেলেকে দেখতে পাই এবং সেখানে সে তার হাউসমেটকে ও তার ফ্রেন্ডকে নিয়ে একটি মিটিং করছিল। সেখানে তার হাউসমেটকে খুব রাগান্বিত অবস্থায় দেখা যায়। নামসি তখন তার হাউসমেটকে বলে তুমি কোনো নিয়মই মানোনি। তারপর সে তার হাউসমেটের সাথে করা এগ্রিমেন্ট পেপারের নিয়মগুলো বলতে থাকে, কিন্তু এসব কথা শুনে উল্টো তার হাউসমেট নামসিকেই মারতে আসে। তখন তার ফ্রেন্ড কোনোভাবে বিষয়টাকে সামাল দেয়, কিন্তু আমরা আশ্চর্য হই এটা দেখে যে এই বিষয়গুলো নামসির উপরে কোনো প্রভাবই ফেলে না। তাকে দেখে মনে হয় সে হয়তো একটা রোবট, নয়তো তার কোনো ফিলিংসই নেই। এরপর নামসি সেখান থেকে উঠে তার বাড়ির দিকে যেতে থাকে। তখন তার ফ্রেন্ড এসে বলে তুই এখনই চলে যাচ্ছিস কেন? তোর বাড়িতে কি এখন কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? নামসি তখন বলে বাড়িতে গিয়ে আমার বিড়ালটিকে খাওয়াতে হবে। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা আবার জিহুকে দেখতে পাই। জিহু সেখানে অনলাইনে তার জন্য একটি অ্যাপার্টমেন্ট খুঁজতে থাকে, কারণ সে এই বাসাতে আর একদমই থাকতে চায় না। এমন সময় তার মা তার জন্য খাবার নিয়ে আসে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর জিহুর মা তাকে কিছু টাকা দেয় এবং বলে এই টাকাগুলো তোমার বাড়ি ভাড়া করার জন্য কাজে লাগবে। আর এটা দেখে জিহুর খুব ভালো লাগে, কারণ তার মাই হচ্ছে একমাত্র ব্যক্তি যে তাকে সবসময় সাপোর্ট করে। যাই হোক, পরের দিন জিহু ব্যাংকে গিয়ে লোন নেওয়ার জন্য আবেদন করে, কিন্তু তার ফুল টাইম চাকরি না থাকায় ব্যাংক তাকে লোন দেয় না। এরপর ব্যাংক থেকে বের হয়ে এসে জিহু একটি প্রপার্টি এজেন্টের সাথে দেখা করতে আসে, কিন্তু তার বাজেট খুব কম থাকায় এজেন্সি জিহুকে খুব ছোট এবং নোংরা একটি ঘর দেখায়, যা আসলে থাকার একদম উপযুক্তই ছিল না। অন্যদিকে নামসিকে দেখা যায় সে তার অফিসে কাজ করছে এবং তার বস তাকে বলে তোমাকে আজকের মধ্যেই প্রজেক্টটি শেষ করতে হবে, কিন্তু নামসি বলে এই প্রজেক্টটি আজকের মধ্যে আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ এই প্রজেক্টটি অনেক বড়। এই কথা শুনে তার বস বলে তাহলে তোমাকে ওভারটাইম করতে হবে। নামসি তখন বলে আমার পক্ষে ওভারটাইম করাও সম্ভব নয়। তখন তার ভূমি নামের একজন কলিগ তাকে বলে তুমি কি অন্য কোনো জব পেয়েছো নাকি নামসি? নামসি বলে না, আমার বাড়িতে গিয়ে বিড়ালকে খাওয়াতে হবে, আর আমি ছাড়া এখন আমার বাড়িতে আর কেউ নেই। এই কথা শুনে সবাই তো একদম থ খেয়ে যায়। যাই হোক, এরপর বস সিদ্ধান্ত নেয় নামসির জন্য একজন হাউসমেট খুঁজে দেবেন, যাতে নামসি তার অফিসের কাজ ঠিকমতো করতে পারে। অন্যদিকে আমরা জিহুকে নুডলস খেতে দেখি। এমন সময় তার কাছে তার ফ্রেন্ড হুরাং এর কল আসে এবং হুরাং বলে
তোর জন্য দারুণ একটা খবর রয়েছে, তুই তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আয়। এই কথা শুনে জিহু তখন তাড়াতাড়ি হুরাংয়ের সাথে দেখা করতে যায়। এরপর হুরাং জিহুকে বলে, তোর জন্য দারুণ একটা ফ্ল্যাট পেয়েছি এবং এখানে তোর কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না, তুই শুধু মাসের টাকা দিয়েই থাকবি। আরো বলে ওই পুরো ফ্ল্যাটে বাড়িওয়ালা শুধু একাই থাকে এবং তার চাহিদা শুধু এটুকুই যেন তার রুমমেট খুব ভালো হয়, আর সেই সাথে তোকে কিছু নিয়ম কানুন মানতে হবে। জিহু তখন সেই সমস্ত নিয়ম মানতে রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় জিহু তার সমস্ত জিনিসপত্র প্যাক করছে। এমন সময় তার ভাই এবং তার গার্লফ্রেন্ড তার জন্য কেক নিয়ে আসে এবং তারা জিহুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর জিহু কেকের মোমবাতি নিভিয়ে একটা উইশ করে। সে বলে, আমি একদিন নিজে একটা বাড়ি বানাবো যেখান থেকে কেউ আমাকে কোনোদিন বের করে দিতে পারবে না। যাই হোক, পরের দিন জিহু তার জিনিসপত্র নিয়ে সেই নতুন অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেই অ্যাপার্টমেন্টটা দেখে তার খুব পছন্দ হয়ে যায়। হুরান জিহুকে বলেছিল তাকে বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিড়ালটাকে সময় মতো খাবার খাওয়াতে হবে। আর এই বিড়ালটি হচ্ছে তার রুমমেটের, কিন্তু তার রুমমেট অনেক রাত জেগে কাজ করে, এই কারণে বিড়ালটির সব দায় দায়িত্ব তাকেই নিতে হবে। পরের দিন জিহু আবার হুরানের সাথে দেখা করে এবং সে হুরানকে বলে, আমি এখনো আমার রুমমেটকে দেখতে পারিনি। তখন হুরান তাকে একটা গ্রুপ ফটো দেখায়, আর সেই গ্রুপ ফটোতে অনেকগুলো ছেলে আর একটা মেয়ে ছিল। জিহু তখন ভুল করে ভেবে নেয় ওই মেয়েটি হয়তো তার রুমমেট বা ওই বাড়ির মালিক। এদিকে নামসি রাতে বাড়িতে এসে তার বাসাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব খুশি হয়। আসলে জিহু মূলত নামসির অ্যাপার্টমেন্টেই তার রুমমেট হিসেবে থাকতে এসেছে। এমনকি নামসিও এখন পর্যন্ত জানে না একটা মেয়ে তার রুমমেট হিসেবে থাকতে এসেছে। সে ভেবেছিল হয়তো কোনো পুরুষ তার রুমমেট হিসেবে এসেছে। যাই হোক, পরের দিন দেখা যায় তারা দুজনে আলাদা আলাদা সময়ে ঘুম থেকে ওঠে, আর এই কারণে তারা এক বাসায় থাকা সত্ত্বেও তারা একে অপরকে দেখতে পায় না। জিহু ঘুম থেকে উঠে তার বাড়িওয়ালা বা তার রুমমেটের একটি নোট দেখতে পায়, যেখানে নামসি মানে তার রুমমেট দুপুরে একসাথে খাওয়ার জন্য লিখে রেখেছে। এদিকে অফিসে কাজ করার সময় নামসি ও জিহুর কাছ থেকে একটি মেসেজ পায়। সেখানে জিহু লেখে, আমরা দুজনে দুপুরে একসাথে খাবার খাওয়ার জন্য তোমার অফিসে আসব। এরপর জিহু ঠিক সময়ে নামসির অফিসে চলে আসে একসাথে খাবার খাওয়ার জন্য এবং সে অফিসে ঢুকেই প্রথমেই ভূমিকে দেখতে পায়। আর এই ভূমি ছিল গ্রুপ ফটোর সেই মেয়েটি। জিহু ভূমিকে দেখেই মনে করে এই মেয়েটি হয়তো তার রুমমেট এবং সে ভূমিকে দেখে অনেক খুশি হয়ে হ্যালো বলতে থাকে। এরপর তাকে দুপুরের খাবারগুলো দেখায়। অন্যদিকে ভূমি জিহুকে দেখে মনে করে সে হয়তো কোনো ডেলিভারি পার্সন, তাই সে বলে, আমি তো কোনো খাবার অর্ডার করিনি, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। এরপর জিহু সেখান থেকে মন খারাপ করে চলে যেতে থাকে, আর যাবার সময় তার নামসির সাথে ধাক্কা লাগে। যাই হোক, এরপর নামসি তার অফিস রুমে ঢুকে একটি কন্ট্যাক্ট পেপার দেখতে পায়, আর এই কন্ট্যাক্ট পেপারটি মূলত জিহু দুপুরের খাবারের সাথে দিয়ে গিয়েছিল এবং জিহু তাকে মেসেজ করে প্রশ্ন করে, তুমি কি সব নিয়মগুলো ঠিকমতো পড়েছো? নামসি তখন উত্তর দেয়, হ্যাঁ আমি সবগুলো পড়েছি। পরের দৃশ্যে দেখা যায় জিহু একটা পার্লার থেকে খুব সুন্দর করে সাজুগুজু করে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে ওয়ানুক নামের একটি ছেলে জিহুর কলিগের সাথে বসে আছে এবং তখন আমরা বুঝতে পারি জিহু আসলে ছেলেটির জন্য এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে। অন্যদিকে নামসিরও প্রজেক্টের কাজ শেষ হয়ে যায়, আর এই কারণেই কোম্পানির সব স্টাফরা একসাথে একটা পার্টি করতে থাকে। আবার ওই রেস্টুরেন্টে জিহু এবং ওয়ানসিউকে একসাথে কথা বলতে দেখা যায়। ওয়ানসিউক জিহুকে বলে, আমার তোমাকে কিছু কথা বলার আছে। ঠিক তখনই নামসি তাদের ভিতর দিয়ে একটি নিরীহ বেচারার মতো হেঁটে যায়। এরপর দেখা যায় জিহু কিছু কাজের জন্য বাইরে এসেছে এবং জিহুকে তখন খুব খুশি দেখা যায়। আর তখনই তার নজর যায় পাশে বসে থাকা নামসির দিকে। নামসি তখন তার ফোনে একটা ফুটবল ম্যাচ দেখছিল। এটা দেখে জিহু তখন তার পাশে দাঁড়িয়ে খেলা দেখতে থাকে এবং চিৎকার করতে থাকে। আর এই চিৎকার শুনে নামসি তখন জিহুর দিকে ফিরে তাকায়, কিন্তু জিহু তাকে ডিস্টার্ব করার জন্য তার কাছে সরি বলে এবং এরপরে তারা একসাথেই খেলা দেখতে শুরু করে এবং জিহু তখন খুব বেশি এক্সাইটেড ছিল। আর জিহু তখন এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে নামসির পিঠে সে অনর্গল কিল থাপ্পড় মারতে থাকে। মানে ওকে দেখে মনেই হচ্ছিল না যে এই প্রথম নামসির সাথে ওর পরিচয় হয়েছে। এমন সময় জিহু বাইরে ওয়ানসিউকে দেখতে পায়। তখন নামসি তাকে বলে, তোমার এখন তোমার বয়ফ্রেন্ডের কাছে যাওয়া উচিত। এই কথা শুনে জিহু বলে, ও আমার বয়ফ্রেন্ড নয়, আমরা শুধু বন্ধু। তবে আমার মনে হয় হয়তোবা ও আমাকে প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু কেন যেন আমি নার্ভাস হয়ে বাইরে চলে এসেছি। আর ঠিক তখনই জিহু ওয়ানসিউকে একটি মেয়ের সাথে দেখে, আর এটা দেখে সে খুব অবাক হয়ে যায়। যাই হোক, এরপর আমরা জিহুকে একটি বাস স্টপে দেখতে পাই। এমন সময় ওয়ানসিউ তাকে একটি মেসেজ দিয়ে বলে, আমি একটি মেয়ের সাথে ডেটিংয়ে আছি। আর এটা দেখে জিহু তখন খুব কষ্ট পায়, কিন্তু তবুও সে ওয়ানসিউকে অভিনন্দন জানায়। এমন সময় নামসিও ফোনে কথা বলতে বলতে সেখানে আসে এবং জিহুকে সেখানে বসে থাকতে দেখে সে আবার ফিরে যেতে শুরু করে। এটা দেখে জিহু তখন তাকে তার কাছে ডাকে। এরপর নামসি জিহুর পাশে বসে
বসে বলে, তোমার লজ্জিত হওয়ার দরকার নেই, কারণ আশা করি এরপর আমাদের আর কখনোই দেখা হবে না। সুতরাং বাস না আসা পর্যন্ত তুমি আমার পাশে নিশ্চিন্তে বসে থাকতে পারো। জিহু তখন বলে, আমি তোমার জন্য লজ্জিত নই, আমি আসলে আমার কাজের জন্যই লজ্জিত। এত বড় হয়ে গেলাম, এখনো আমি ভালোবাসা আর দয়ার মধ্যে পার্থক্যটাই বুঝতে পারিনি। জিহুর এসব কথা শুনে নামসি তখন তার মন ভালো করার চেষ্টা করতে থাকে এবং তাকে অনেক মোটিভেশনাল কথাও বলে। নামসি বলে, জীবন আমাদেরকে একবারই দেওয়া হয়, তাই আমাদের সবাইকেই জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করা উচিত। জিহু নামসির এসব কথা শুনে অনেকটাই উৎসাহ পায়। এরপর সে নামসির কাছে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু কেন যেন নামসি তখন তার নাম বলে না। আর ঠিক এমন সময়ই সেখানে বাস চলে আসে। জিহু তখন ভাবতে থাকে, আমরা হয়তো অচেনা দুজন লোক, কিন্তু ওকে আমার সত্যি অনেক ভালো লাগলো, আর তাদের আর কখনো দেখা হবে না এটা ভেবে জিহুর খুব কষ্ট লাগে। এরপর তারা দুজন পরস্পরের সাথে হাত মেলায় এবং দুজন দুজনকে ধন্যবাদ জানায়। জিহু তখন ভাবে, আমরা জীবনে বাঁচার জন্য একটাই সুযোগ পাই, আর সেই সুযোগটাকে আমাদের কাজে লাগানো উচিত। আর এটা ভেবেই সে নামসিকে কিস করে এবং তারপর সে বাসে উঠে চলে যায়। আর এদিকে নামসি বাইরে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে বাসের দিকে। অন্যদিকে জিহু তখন বাসে বসে বসে হাসছে। এরপর সে বাসায় পৌঁছে দাঁত ব্রাশ করতে থাকে। তারপর সে বিড়ালটিকে খাবার খাওয়ায় এবং সব কাজ করা শেষ হলে সে নিয়ম মতো ঘুমাতে যায়। অন্যদিকে নামসি তখনই বাড়িতে আসে এবং বাড়িতে এসে সে জিহুর ঘরের দিকে তাকায়। এরপর সে নিজের ঘরে চলে যায়। যাই হোক, পরের দিন সকালে নামসি যখন ঘুম থেকে ওঠে তখন সে তার রুমমেটের দরজা খোলা দেখতে পায়, কিন্তু অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়েও সে তার রুমমেটকে কোথাও দেখতে পায় না। এরপর সে বসে তার সকালের নাস্তা খেতে শুরু করে। অন্যদিকে জিহু তখন কেনাকাটা করার জন্য সুপার শপে এসেছিল। এরপর সে তার কেনাকাটা শেষ করে বিল্ডিংয়ে যেতে থাকে। এমন সময় নামসিও বাইরে এসেছিল ময়লা ফেলতে, কিন্তু এবারও তারা একে অপরকে দেখতে পায় না। এরপর জিহু যখন লিফটে ওঠে তখন নামসিও সেখানে লিফটে উঠে পড়ে, কিন্তু তারা কেউই একে অপরের মুখের দিকে তাকায় না। কিন্তু এরপরেই জিহু হঠাৎ নামসিকে দেখে অবাক হয়ে যায় এবং সে এতটাই অবাক হয়ে যায় যে সে নামসিকে কিছুই বলতে পারে না। এরপর লিফট তাদের ফ্লোরে আসলে নামসি সেখান থেকে নেমে যায়। অন্যদিকে লিফটের মধ্যে দাঁড়িয়ে জিহু ভাবতে থাকে, এই কি সেই ছেলেটা যাকে আমি শেষবার কিস করেছিলাম। যাই হোক, এরপর জিহু তার অ্যাপার্টমেন্টে যায় এবং সে রুমে ঢোকার আগে দরজার সামনে রাখা জুতাটা খেয়াল করে। এই জুতা দেখে সে বুঝতে পারে তার রুমমেট হয়তো এখন বাড়িতেই আছে। এমন সময় নামসি তার সামনে আসে এবং তারা দুজনেই একে অপরকে বারবার দেখতে থাকে। জিহু তো পুরোই টাসকি খেয়ে গেছে। সে নামসিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নামসিও তখন বলে, আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? জিহু তখন বলে, আমি তো এই বিল্ডিংয়েই থাকি, কিন্তু হয়তো আমি ভুল কোনো অ্যাপার্টমেন্টে চলে এসেছি। নামসি তখন তার রুমমেটের ফোনে কল করে আর দেখা যায় জিহুর ফোন বেজে ওঠে। যাই হোক, এরপর জিহুর কাছে হোরানের কল আসে এবং হোরান তখন জিহুর কাছে সবকিছু খুলে বলে। এরপর জিহু এবং নামসিকে একসাথে কথা বলতে দেখা যায়। জিহু বলে, এই ভুল বোঝাবুঝির জন্য সবাই আমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু এখানে আমারও একটু ভুল আছে, কারণ আমি যখন তোমার নাম শুনেছিলাম আমি ভেবেছিলাম এই নামটা হয়তো কোনো মেয়ের হবে। অন্যদিকে নামসিও বলে, আমিও তোমার নামের একটা ছেলেকে চিনি, আর এই কারণে আমিও তোমার মতোই ভেবেছিলাম যে তুমিও হয়তো একটা ছেলে। এরপর নামসি জিহু এখানে থাকবে কিনা সেটার সিদ্ধান্ত নিতে বলে এবং রাতে নামসি বাসায় এসে দেখতে পায় জিহু তার অ্যাপার্টমেন্টেই রয়েছে। তখন সেদিনের কিস করার জন্য জিহু নামসির কাছে ক্ষমা চায়। নামসি তখন বলে, সেদিন তুমি আমার উপরে যৌন আক্রমণ করেছিলে জিহু। জিহু তখন বলে, দেখো, বিশ্বাস করো, আমার তেমন কোনো উদ্দেশ্যই ছিল না, আমি তখন শুধু ওই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। জিহু আরো বলে, দেখো, এখন আমার অন্য কোথাও থাকার জায়গা নেই, তবে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমি অন্য কোনো বাসা খুঁজে সেখানে চলে যাব। যাই হোক, পরের দিন সকালে জিহু যার আন্ডারে কাজ করে সেই বসের কাছ থেকে একটা কল পায় এবং ফোন পেয়ে সে দ্রুত তার বসের সাথে দেখা করতে আসে। সেখানে তার বস তাকে এবং ওয়ানসুকে একসাথে লেখালেখির কাজ করতে দেয়। এরপর জিহু বাড়িতে এসে লেখালেখির কাজ শুরু করে। তখন আমরা দেখতে পাই যে সে আসলেই লিখতে খুব পছন্দ করে এবং সে তার কাজটা খুব মনোযোগ দিয়ে করছে এবং সেই সাথে তার বাড়িটাও সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এবং বিড়ালেরও খুব যত্ন নিচ্ছে। এরপর নামসি বাড়ি এসে দেখে জিহু তার বেডে উল্টো হয়ে শুয়ে রয়েছে এবং এটা দেখে সে তার দরজাটা বন্ধ করে দেয়। এরপর সে দেখতে পায় বাড়িটা খুব পরিষ্কার করা হয়েছে এবং বাথরুমের টাইলসগুলোও খুব চকচক করছে। পরের দিন নামসি তার বন্ধুকে এই সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার বন্ধু তাকে বলে, জিহুকে তোমার কাছে থাকতে দেওয়া উচিত, কিন্তু নামসি বলে, আমি ওর সাথে খুব বেশি দিন থাকতে পারবো না রে। পরের দিন জিহু ময়লা ফেলতে বাইরে আসে। তখন নামসি সেখানে এসে জিহুকে বাড়ি পরিষ্কার রাখার জন্য অনেক ধন্যবাদ জানায়
তারপর সে জিহুকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেদিন তুমি আমাকে চুমু কেন খেলে? জিহু তখন বলে, দেখো আমি আজ পর্যন্ত কখনো কারোর সাথেই ডেটিং করিনি, কারণ ডেটিং এর জন্য টাকা এবং সময় দুটোই লাগে, কিন্তু আমার কাছে কোনোটাই কখনোই ছিল না। আর সেই কারণেই হয়তো আমি সেদিন আবেগের বশে তোমাকে কিস করে ফেলেছিলাম। নামসি তখন বলে, আমিও তোমার অনুভূতি বুঝতে পারছি জিহু, কারণ আমিও তোমার মতোই। এরপর নামসি বলে, আজ পর্যন্ত তুমি আমার সব থেকে সেরা রুমমেট, তাই আমি চাই তুমি যতদিন ইচ্ছা আমার কাছে থাকতে পারো। আর এটা শুনে জিহু তখন খুব খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জিহু তার বসের সাথে দেখা করতে অফিসে এসেছে। এমন সময় তার বস সেই কোম্পানির মেইন বসকে নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি জিহু আসলে মেইন বসের আন্ডারে গত 5 বছর ধরে কাজ করেছে, কিন্তু তার ওই মহিলার আন্ডারে একদমই কাজ করতে ভালো লাগতো না। আর এখন তার বস তাকে আবার ওই মহিলার আন্ডারে কাজ করতে পাঠায়। আর এটা শুনে জিহু তখন মন খুব খারাপ হয়ে যায়। এরপর জিহু বাড়ি এসে তার বাড়ির কাজ করতে থাকে। এমন সময় নামসিও বাড়িতে চলে আসে এবং জিহুকে কাজ করতে দেখে সে খুব প্রশংসা করে। আর এই প্রশংসা শুনে জিহুর মন তখন আবার ভালো হয়ে যায়। পরের দিন নামসির মা তাদের অ্যাপার্টমেন্টে আসে এবং জিহুকে সেখানে দেখে তিনি ভুল করে তাকে নামসির বান্ধবী মনে করেন, মানে গার্লফ্রেন্ড মনে করে আর কি। কিন্তু নামসি তার মাকে বলে ও আসলে আমার রুমমেট। কিন্তু নামসির মা তাকে বলে, তুমি একটা মেয়ের সাথে কিভাবে রয়েছো? যাই হোক, এরপর আমরা জিহু এবং নামসিকে একসাথে দেখতে পাই। সেখানে নামসি জিহুর কাছে তার মায়ের পক্ষ হয়ে ক্ষমা চায়। এটা শুনে জিহু তখন বলে, ঠিক আছে সমস্যা নেই, সব বাবা মারা মূলত ওরকমই হয়, তুমি টেনশন করো না নামসি, আমি অন্য কোথাও আমার জন্য ব্যবস্থা করে নেব। নামসি তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে তার নিজের কাজে চলে যায়। এরপর আমরা জিহুকে আবার তার জিনিসপত্র গোছাতে দেখি। তারপর সে ওয়ানসিওর সাথে দেখা করতে আসে এবং ওয়ানসি তাকে একটা ছোট ঘরে নিয়ে আসে। আসলে এই জায়গাটা ওয়ানসি তার জন্য ব্যবস্থা করেছিল। এরপর রাত হলে জিহু সেখানেই ঘুমিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ওয়ানসিও মদ খেয়ে সেখানে আসে, কিন্তু জিহু তাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। ওয়ানসিও তখন তার কাছে বসে এবং তার সাথে কথা বলতে থাকে। জিহু তখন তার কাছে ড্রামার গল্প পরিবর্তন করার কারণ জিজ্ঞাসা করে। ওয়ানসিও তখন বলে, তোমার মতো মেয়েদের যা বলা হয় তাই করা উচিত, এত প্রশ্ন করো কেন? এবং এরপরে দেখা যায় সে জিহুর সাথে অশোভন আচরণ করতে থাকে। জিহু তখন বলে, আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি, তোমার এখন বাড়ি যাওয়া উচিত। আর ঠিক তখনই দেখা যায় ওয়ানসিও জিহুর সাথে জোর জবরদস্তি করতে থাকে। জিহু তখন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে রাস্তা দিয়ে একা একা কান্না করতে করতে ভাবতে থাকে, আমি আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গে পৌঁছে গিয়েছি। এরপর জিহুকে নামসির বিল্ডিং এর সামনে দেখা যায়। আর ঠিক তখনই নামসি তার কাজ শেষে বাড়িতে ফিরছিল এবং সে জিহুকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। জিহু তখন বলে, আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছিলাম, আর তারপর আমি ঘুম থেকে উঠে হেঁটে এখানে চলে এসেছি। নামসি তখন জিহুকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। জিহু বলে, বলো কি বলবা? নামসি তখন বলে, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে জিহু? জিহু এই কথা শুনে তখন অবাক হয়ে যায় এবং এরপর একটু ভেবে সে বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। কিন্তু এর পরে মনে হয় জিহুর জ্ঞান ফিরে আসে। সে তখন বলে, বিয়ে করবে মানে কি? তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? নামসি তখন বলে, কিছু না, বাদ দাও এসব। এরপর সে জিহুকে তার রুমে গিয়ে ঘুমাতে বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিহু সেখানে থাকতে চায় না, তাই সে বাইরে চলে আসে। তখন নামসি তাকে একটা মেসেজ করে এবং মেসেজে বলে, ফিরে এসো, এখন এখানে ট্যাক্সি পাবে না। এরপর জিহু আবারও ফিরে আসে এবং নামসির দেওয়া বিয়ের প্রস্তাব নিয়ে ভাবতে থাকে। পরের দিন সকালে নামসি ঘুম থেকে উঠে জিহুকে ঘুমিয়ে থাকতে দেখে। এরপর সে তার সকালের নাস্তা করে অফিসে চলে যায়। এরপর জিহু ঘুম থেকে উঠে তার মোবাইলে দেখে 5টা বাজে। এটা দেখে সে ভাবে হয়তো সকাল 5টা এবং সে উঠে বিড়ালকে খাবার খাওয়ায়। আর এমন সময় নামসি তার কাজ শেষে বাড়িতে ফিরে আসে এবং জিহু তাকে দেখে বলে, এই তুমি এখন কোথা থেকে আসলে? নামসি বলে, কোথা থেকে আবার আসবো, অফিস থেকে আসলাম। এবং সে জিহুকে বলে, এখন সকাল 5টা নয়, এখন বিকাল 5টা বাজে। এটা শুনে জিহু তখন আকাশ থেকে পড়ে আর এরপর সে ফিল করে ক্ষুধায় তার পেটের মধ্যে গড়গড় করছে। নামসি তখন তাকে খাবার খেতে দেয়। জিহু তখন বলে, হয়তো আমি ভুল অ্যালার্ম দিয়েছিলাম, আমাকে আসলে সকালের ট্রেনেই ফিরে যেতে হতো। তুমি যখন অফিসে গেলে তখন আমাকে কেন জাগাওনি? নামসি তখন বলে, আমি দেখলাম তুমি গভীর ঘুমে ঘুমাচ্ছ, তাই আর তোমাকে ডাকিনি। জিহু নামসিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করো কেন? আর তুমি আমাকে হঠাৎ সেদিন বিয়ের প্রস্তাবই বা কেন দিলে? নামসি তখন বলে, আমি কিন্তু তোমাকে এটা ভুলে যেতে বলেছিলাম। এরপর জিহু জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো, সত্যি করে বলো তো? নামসি তখন বলে, না আমি আসলে বিয়ে করতে চাই বিষয়টা এমন নয়, তবে আমি যদি কখনো বিয়ে করি তাহলে তুমি হবে আমার জন্য সেরা একটা মানুষ। জিহু তখন বলে, তাহলে কেন তোমার এমনটা মনে হচ্ছে যে আমি তোমার জীবনের সেরা একটা মানুষ?
নামসি তখন বলে, আমার আসলে এমন একটা মানুষ দরকার যে আমাকে এবং আমার বাড়িকে খুব সুন্দরভাবে সামলাতে পারবে। আর আমার মনে হয় তোমারও এখন একটা বাড়ি খুব দরকার। সেজন্যই আমি তোমাকে সেদিন হঠাৎ বিয়ের কথাটা বলেছিলাম। বিশ্বাস করো, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্যই ছিল না। জিহু বলে, শুধু একটা বাড়ি সামলানোর জন্য কেউ কাউকে কিভাবে বিয়ে করতে পারে? নামসি তখন বলে, আচ্ছা তুমি কি ভাবো মানুষ কেন বিয়ে করে? জিহু বলে, হয়তোবা তারা একে অপরকে ভালোবেসে ফেলে বা সারা জীবন একসাথে কাটানোর জন্য বিয়ে করে। নামসি তখন বলে, আচ্ছা তাহলে কি তোমার ভালোবাসা দরকার নাকি একটা বাড়ি দরকার বলো তো? জিহু বলে, এখন আসলে আমার বাড়ির দরকার নেই, তবে শীঘ্রই আমার একটা বাড়ির খুব প্রয়োজন হবে। যাই হোক, পরের দৃশ্যে আমরা জিহুকে তার বসের সাথে দেখতে পাই। তখন বস ওয়ানসিউকে জিহুর সাথে করা খারাপ কাজ করার জন্য তাকে ক্ষমা চাইতে বলে। এই কথা শুনে ওয়ানসিও তখন জিহুর কাছে ক্ষমা চায়। কিন্তু জিহু তখন অনুভব করে সবাই আসলে এই বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছে। জিহু তখন বলে, তখন আমি একজন নির্যাতিত নারী ছিলাম যাকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল। এই কথা শুনে ওয়ানসিউ তখন বলে, তুমি কি বলছো? জিহু তখন খুব রেগে গিয়ে ওয়ানসিউকে চুপ করতে বলে এবং বলে, তোমরা কিভাবে এই বিষয়টাকে এত হালকাভাবে নিচ্ছ? যখন কেউ আঘাত পায় তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাকে ভালো বোধ করতে বলা হয় না। এরপর সে আর তাদের সাথে কাজ করবে না বলে সেখান থেকে চলে আসে। এরপর জিহু তার বন্ধু সুজির বাড়িতে আসে এবং সে সুজিকে বলে, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব রে। এই কথা শুনে সুজি অনেক দুঃখ পায় এবং তাকে তার বাড়িতে থাকতে বলে। জিহু তখন বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি রে, আমি আর এই শহরে থাকতে চাচ্ছি না। পরের দৃশ্যে দেখা যায় জিহু তার জিনিসপত্র নিতে নামসির বাড়িতে আসে। জিহু তখন তার ব্যাগগুলো খুলে তার ড্রামার গল্পগুলো আবার দেখতে থাকে। আর ঠিক এমন সময় বাইরে গেট খোলা শব্দ হয়। শব্দ শুনে জিহু বাইরে দেখতে যায়। সে তখন দেখতে পায় নামসি ও তার মা এসেছে। এটা দেখে জিহু তখন তাড়াতাড়ি তার ঘরে চলে যায়। এরপর নামসির মা চলে গেলে জিহু আবার বেরিয়ে আসে এবং সে নামসিকে বলে, আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। আরো বলে, আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ নামসি। আর আমি আশা করি তুমি শীঘ্রই খুব ভালো একটা মেয়েকে বিয়ে করবে। নামসি বলে, আমি সত্যি জানি না আমি কখনো বিয়ে করব কিনা। জিহু তখন বলে, কেন, তুমি তো আমাকেও প্রস্তাব দিয়েছিলে, তাহলে তুমি কেন বিয়ে করবে না? নামসি তখন বলে, প্রস্তাব দিয়েছিলাম কারণ সেটা ছিলে তুমি। আর এমনিতেও আমার বিয়ের দরকার নেই, আমার তোমাকে দরকার। যাই হোক, এরপর জিহু নামসির বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে তার গ্রামের বাড়িতে যাওয়ার বাসে উঠে পড়ে। আর এমন সময় সেখানে সে নামসিকে দেখতে পায়। নামসি এরপর তার বাসে এসে তার ড্রামার গল্পটি দেয়। আসলে এই ড্রামার গল্পটি সে ভুলে রেখে এসেছিল। নামসি বলে, আমার মনে হয়েছিল এটা তোমার খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাকে দিতে আসলাম। এরপর সে জিহুকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে যায়। কিন্তু জিহু তখন নামসিকে ছেড়ে যেতে পারছিল না। সে তখন বাস থেকে নেমে নামসির পিছনে চলে আসে এবং নামসিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এখনো আমাকে বিয়ে করবে? নামসি বলে, তুমি তো আমাকে পছন্দ করো না তাই না? জিহু তখন বলে, হ্যাঁ করি। আর এটা শুনে নামসি তখন বিয়েতে রাজি হয়ে যায়। ওদিকে জিহু তো তখন খুব খুশি হয়ে যায় এবং সে বাস থেকে তার জিনিসপত্র নামিয়ে নিয়ে আসে। এই পর্যায়ে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জিহুর বাবা চাইতেন যে সে বড় হয়ে বিচারক হোক, কিন্তু বড় কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো নাম্বার তার ছিল না। মানে সত্যি কথা বলতে সে আসলে একটা ডাব্বা মারা ছাত্রী ছিল। আর তখন জিহু সিদ্ধান্ত নেয় সে একজন লেখিকা হবে। আর এই বিষয়টা যখন সে বাড়িতে এসে তার বাবাকে বলেছিল তখন তার বাবা তার উপরে খুব রেগে গিয়েছিল। যাই হোক, এরপর আমরা বর্তমানে নামসি ও জিহুকে একটি মেট্রোতে দেখি। এরপর তারা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর নামসি জিহুকে বলে, আমাদের নিয়মগুলো আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তোমার কি এইসব বিষয়ে কোনো আপত্তি আছে? জিহু তখন বলে, আচ্ছা যতদিন আমার অন্য কোনো চাকরি না হচ্ছে তুমি কি আমার ভাড়াটা একটু কমাতে পারবে? নামসি বলে, আচ্ছা ঠিক আছে। জিহু বলে, দেখো আমার বাবার সাথে আমার সম্পর্ক একদমই ভালো না, আর সেখানে আমার কোনো চাকরিও নেই, তাই আমি ওখানে একদমই যেতে চাই না। নামসি তখন বুঝতে পারে জিহু শুধুমাত্র তার বাড়িতে থাকার জন্য তার সাথে বিয়েতে রাজি হয়েছে। সে ভাবে যে মেয়ে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে সে কোনো সাধারণ মেয়ে হতে পারে না। এরপর জিহু বলে, আমার বাবা মা এখানে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছে, তাই আমি সন্ধ্যায় আমার ভাইয়ের বাড়িতে যাব। নামসি তখন বলে, আমরা তো সামনেই বিয়ে করতে চলেছি, তাই তোমার সব দায়িত্ব এখন আমার, আমিও তোমার সাথেই যাব এবং সেখানে গিয়ে আমিও তোমার বাবা মার সাথে দেখা করে কথা বলতে পারবো। এরপর আমরা দেখি জিহু বাস স্ট্যান্ডে নামসির জন্য অপেক্ষা করছে। আর তখনই নামসি খুব সুন্দর হ্যান্ডসাম হয়ে সেখানে আসে। এরপর তারা দুজনে একটা ক্যাফেতে বসে। সেখানে জিহু নামসির কাছে তার পরিবার সম্পর্কে খুলে বলে। এরপর তারা সন্ধ্যায় দুজনেই জিহুর বাবা মার সাথে দেখা করতে যায়। জিহু তার বাড়িতে নামসিকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। জিহুর বাবা তখন খাবার খেতে খেতে নামসি কি চাকরি করে সে ব্যাপারে জিজ্ঞাসা করেন। নামসি তখন তার ব্যাপারে সবকিছু বলতে থাকে। এরপর জিহু তার বাবাকে তার বিয়ের কথা বলে, কিন্তু ওর বাবা এই বিষয়টাতে খুব রেগে যায়।
যাই হোক, পরের দিন নামসি জিহুকে বলে আমি আমার বাবা মার কাছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। তারপর তারা দুজনে একসাথে একটা সেলফি তোলে, আর সেই ছবিটা নামসি তার মাকে পাঠায়। এরপর সেদিন রাতে জিহো ও নামসি একসাথে দুজনে মিলে ফুটবল ম্যাচ দেখতে থাকে। নামসি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি তোমার বন্ধুদেরকে আমাদের বিয়ের বিষয়ে বলেছ? জিহো বলে, না এখনো বলিনি। এরপর নামসি তার বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করে। জিহো বলে, আমার বন্ধুদের মধ্যে কেউ কেউ অলরেডি বিয়ে করে ফেলেছে, আর কেউ কেউ কাজ করে। পরের দিন জিহোকে তার বন্ধুদের সাথে দেখা যায়। সেখানে সে তার বন্ধুদেরকে তাদের বিয়ের বিষয়ে সবকিছু বলে দেয়। অন্যদিকে নামসিও তার অফিসে সবার কাছে তার বিয়ের বিষয়ে বলে দেয়। আর এই কথা শুনে তার অফিসের সব কলিগ তো পুরোই অবাক হয়ে যায়। এদিকে জিহোর বন্ধুরাও এই বিষয়টা শুনে একদম অবাক হয়ে যায় এবং জিহোকে জিজ্ঞাসা করে, আচ্ছা কবে থেকে তুই তোর বাড়িওয়ালার সাথে প্রেম শুরু করলি, হ্যাঁ? আর এভাবে নিজেরাই বিয়ে ঠিক করে এখন আমাদেরকে জানাতে এসেছিস, তাই না? এদিকে জিহু বেচারি তখন দুজনকেই খুব বোঝাতে থাকে। হুরান তখন বলে, আমি বুঝেছি তুমি কেন এত তাড়াতাড়ি তোমার বাড়িওয়ালার সাথে বিয়ে করতে চাচ্ছ, কারণ তুমি তোমার বাড়িওয়ালাকে প্রথম দিন দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিলে, তাই না? জিহু তখন বলে, হ্যাঁ রে ভাই, আর বলিস না। আর জিহুকে এমন লজ্জা পেতে দেখে তার বন্ধুরাও তখন খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজনেই নামসির বাবা মার সাথে দেখা করতে যায়। নামসির মা জিহুকে দেখে খুব পছন্দ করে। এরপর দেখা যায় নামসির বাবাও তাদের বাড়িতে চলে এসেছে। এরপর তারা সবাই একসাথে খাবার খেতে থাকে। জিহু তখন নামসির মাকে খাবারের জন্য খুব ধন্যবাদ জানায়। এরপর নামসির বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন বিয়ে করতে চাও? তুমি একজন ভালো রাইটার আর তোমার সামনে একটা ভালো ক্যারিয়ার পড়ে রয়েছে, তাহলে তুমি কেন হঠাৎ এখন বিয়ে করতে চাচ্ছ? আর এই কথা শুনে নামসি তখন তার বাবার সাথে তর্ক করতে শুরু করে। তখন জিহু বলে ওঠে, আমি আসলে নামসিকে খুব ভালোবাসি, আর সেই কারণেই আমি তাকে বিয়ে করছি। এই কথা শুনে নামসি তো তখন পুরোই অবাক হয়ে যায়। এদিকে নামসির মায়ের জিহোর কথাগুলো খুব পছন্দ হয়। যাই হোক, এরপর নামসি জিহোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমার বাবার সামনে এটা কিভাবে বললে? আমি তো তোমাকে দেখে কখনো বুঝতেই পারিনি তুমি এতটা সাহসী। জিহু তখন বলে, যদি ওই কথা না বলতাম তাহলে তোমার বাবা কখনোই রাজি হতো না। নামসি তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি এখনো নিশ্চিত না আমার বাবা এই বিয়েতে রাজি হয়েছে। জিহু তখন বলে, আমার মনে হয় তোমার বাবা শুনতে চেয়েছিলেন যে তার ছেলে যাকে বিয়ে করছে সে যোগ্য কিনা। এরপরে আমরা জিহুকে জামা কাপড় ধুতে দেখি। এমন সময় তার মা তাকে কল করে এবং তিনি জিহুকে বলে, আমাদের নামসির বাবা মার সাথে দেখা করতে হবে। যাই হোক, এরপর আমরা দেখি তারা দুই ফ্যামিলি একসাথে ডিনার করছে, মানে বিয়ের বিষয়ে কথা বলতে এসেছেন আর কি। নামসির মা তখন জিহুর বিষয়ে অনেক প্রশংসা করে। তিনি বলেন জিহু অনেক সরল এবং খুব স্মার্ট একটা মেয়ে। জিহুর মা বলে, আমি চাই আমার মেয়ের বিয়েটা খুব ভালোভাবে হোক আর খুব ধুমধাম করে একটা বিয়ের অনুষ্ঠানও হোক। নামসির বাবাও এই বিষয়ে একমত হন। এরপর আমরা জিহু এবং তার মাকে আলাদা রুমে কথা বলতে দেখি। জিহু তখন তার মাকে বলে, আচ্ছা তোমার কি হয়েছে মা? তার মা বলে, তুমি কি লেখালেখি একদম বাদ দিয়ে দিলে? জিহু তখন বলে, না আমি আর লেখালেখি করব না। জিহুর মা তখন খুব রেগে গিয়ে বলে, এর জন্যই কি আমি তোমাকে স্কুল আর কলেজের ফিস দিয়েছিলাম, যাতে তুমি বিয়ে করে ঘরে বসে ঘরের কাজ করতে পারো? জিহু তখন বলে, আচ্ছা তাহলে তুমি কি চাও মা? তার মা বলে, আমি সবসময় তোমার বাবাকে মিথ্যা বলে তোমাকে সাপোর্ট করে এসেছি, তাহলে কি আমি তোমার কাছ থেকে এটুকু আশা করতে পারি না যে তুমি তোমার কেরিয়ারে মন দেবে? এমনকি তিনি জিহুকে স্বার্থপরও বলেন। এসব কথা শুনে জিহু তখন খুব কষ্ট পায় এবং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর নামসি বাড়িতে আসলে জিহু তাকে বলে, আমাদের একটা বিয়ের অনুষ্ঠান করা উচিত। এরপর নামসি তার অফিসের সবাইকে তার বিয়েতে আমন্ত্রণ জানায়। এরপর দেখা যায় নামসি ও জিহো তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে এবং তাদের এই বিয়ের চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও তারা কথা বলতে থাকে। নামসি তখন বলে, আমরা ডিভোর্স দেওয়ার পর সবাইকে জানিয়ে দেব যে আমাদের মধ্যে বনিবনা হয়নি, আর এই কারণে আমরা ডিভোর্সের পথ বেছে নিয়েছি। জিহো তখন তার কথায় রাজি হয়ে যায়। যাই হোক, এরপর আস্তে আস্তে তাদের বিয়ের দিন চলে আসে। এরপর জিও সেজেগুজে নামসির সামনে আসে আর নামসি তাকে দেখে খুব প্রশংসা করে এবং বলে, তোমাকে বিয়ের পোশাকে অনেক সুন্দর লাগছে। এরপর তারা দুজনে একসাথে বাইরে চলে আসে। এরপর তারা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। নামসি জিওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি একটা রুমাল দরকার? জিও তখন বলে, কেন? নামসি তখন বলে, তোমার বন্ধুরা বলেছিল কনের চোখের পানি মোছার জন্য একটা রুমাল নেওয়া উচিত। এই কথা শুনে জিহু খুব হেসে ওঠে এবং বলে, তুমি টেনশন করো না, আমি কান্না করব না। নামসি তখন বলে, যাক তাও ভালো। এরপর তারা বিয়ের অনুষ্ঠানে চলে আসে এবং জিহুর সাথে সবাই দেখা করতে আসে। এরপর জিহো দেখে তার মা নামসির ব্যাগে কিছু একটা রেখে দিয়েছে। জিহো সেটা বের করে দেখতে থাকে। আর এদিকে নামসি বাইরের স্টেজে দাঁড়িয়ে আছে। তখন ভূমি দৌড়ে এসে তাকে কিছু বলে এবং ভূমির কাছ থেকে কিছু একটা শুনে সে জিওর সাথে দেখা করতে আসে এবং সে এসে দেখতে পায় জিও খুব কান্না করছে। নামসি সেখানে একটা চিঠি আর কিছু ছবি দেখতে পায়।
নামসি তখন চিঠিটা পড়তে শুরু করে। সেখানে জিহোর মা জিহু সম্পর্কে নামসিকে কিছু লিখেছে। জিহুর মা লিখেছে, কখনো কখনো জিহু তার মেয়ে নয়, তার বন্ধুর মতো মনে হয়। তিনি আরো বলেন জিহু তার ভাইয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং তিনি চান না জিহু তার মতোই জীবন কাটাক। এই জন্য সে নামসির কাছে দুইটা ইচ্ছা চায়। সেগুলো হলো, জিহু যদি কখনো লিখতে চায় তাহলে সে যেন তাকে লিখতে দেয়, আর জিহু যদি কখনো খুব দুঃখ পায় তাহলে নামসি যেন তাকে একা কান্না করতে না দেয়। এমন সময় ভূমি এসে নামসিকে বাইরে যেতে বলে এবং জিহো নামসিকে বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, তাই এখন তার সেখান থেকে চলে যাওয়া উচিত। তখন নামসি বলে, না, আমরা একসাথে বাইরে যাব, আর এখন থেকে আমরা দুজন একসাথেই থাকব। এই কথা বলে নামসি জিহোর দিকে হাত বাড়ায়। জিহো তখন নামসির হাতে হাত রাখে। এরপর তারা দুজনে একসাথে বিয়ের স্টেজে আসে, আর তাদের দুজনকে এভাবে আসতে দেখে সবাই তখন হাততালি দিতে শুরু করে। এরপর বিয়ের পর তারা তাদের পরিবারের সাথে ফটোশুট করে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় জিহু ওয়াশরুম থেকে ঘরে আসে এবং সে এসে দেখতে পায় নামসি তার মায়ের সাথে বসে কথা বলছে এবং তিনি বলেন, আমি জিহুর সম্পর্কে খুব বেশি কিছু জানি না। ও কখন লেখা বন্ধ করার সিদ্ধান্ত নিল এবং কখনই বা বিয়ে করার সিদ্ধান্ত নিল কিছুই আমার কাছে তেমনভাবে বলেনি। তবে এই সিদ্ধান্তগুলো সে সম্পূর্ণই নিজে নিয়েছে। তাকে দেখতে অনেকটা দুর্বল এবং লাজুক মনে হলেও সে কিন্তু ভিতর থেকে অনেক শক্তিশালী। নামসি তখন জিহুর মার কাছে ক্ষমা চায়, তবে আমি আপনার কাছে কথা দিচ্ছি আমি জিহুকে সবসময় খুশি রাখবো। জিহুর মা এই কথা শুনেও খুব খুশি হন। জিহুর মা বলে, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে নামসি, এবং জিহুরও দূর থেকে নামসির কথাগুলো শুনে খুব ভালো লাগে। এরপর দেখা যায় দুজনের পরিবারই একে অপরের সাথে দেখা করতে এসেছে। জিহুর ভাইয়ের সেই গার্লফ্রেন্ড জিহুকে বলে, তোমার হাজবেন্ড তো খুব হ্যান্ডসাম। এই কথা শুনে জিহুরও খুব ভালো লাগে। এরপর জিহো নামসিকে বাস স্ট্যান্ডে বসে থাকতে দেখা যায়। জিহো তখন নামসিকে বলে, আমার মাকে তুমি যেসব কথাগুলো বললে তার জন্য তোমাকে ধন্যবাদ। তখন নামসি বলে, একজন বাড়িওয়ালা হিসেবে এগুলো আমার বলার দায়িত্ব ছিল। যেহেতু এখন থেকে তুমি পাকাপাকিভাবে আমার বাড়িতে থাকতে চলেছ, তাই এই কথাগুলো বলা আমার দায়িত্ব। এই কথাগুলো শুনে জিহো তখন মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন সকালে জিহো নামসির জন্য অনেক নাস্তা বানায়, কিন্তু নামসি তখন নাস্তাগুলো না খেয়ে অফিসে চলে যেতে থাকে। জিহো তখন বলে, আমি ভেবেছিলাম আমরা একসাথে নাস্তা করব, এই কারণেই আমি এত নাস্তা বানিয়েছি। এই কথা শুনে নামসি তখন খেতে বসে এবং সে জিহুর রান্নার খুব প্রশংসা করে, আর এটা শুনে জিহু তখন খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিহু একটি পার্ট টাইম জবের ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু তার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে সে চাকরিটা পায় না। এরপর সে যখন ফিরে যাচ্ছিল তখন একটা রেস্টুরেন্টে চাকরির বিজ্ঞাপন দেখতে পায়। এমন সময় সেই রেস্টুরেন্টের মালিক বাইরে আসে এবং বলেন, আমি বুকনামাকে খুঁজছি, এবং তিনি জিহুকে তাকে খুঁজতে বলেন এবং বলে সে খুব সুন্দর আর গোলাপি রঙের ড্রেস পরে আছে। এরপর জিহু সেই কুকুরটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর সে বুকনাম বলে ডাকতে ডাকতে তাকে খুঁজতে শুরু করে। এরপর সে দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়ে আছে আর সে জিহুর দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটি তখন জিহুকে জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজছো? জিহু বলে, এই রেস্টুরেন্টের মালিকের কুকুরটা হারিয়ে গিয়েছে, আমি তাকে খুঁজছি, আর তার নাম হচ্ছে বুকনাম। এদিকে আমরা দেখতে পাই ছেলেটিও দেখতে সুন্দর এবং সে গোলাপি কালারের ড্রেস পরে রয়েছে। ছেলেটা তখন বলে, না, আমি সেই কুকুরটাকে দেখিনি, এবং সে তখন জিহুর কাছে তার নাম্বার চায় আর বলে, আমি যদি কুকুরটাকে দেখতে পাই তাহলে তোমাকে জানাবো। জিহু তখন তাকে তার নাম্বারটা দেয়। এরপর জিহু সেই রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টের মালিক বলে, বুকনাম একটু আগেই ফিরে এসেছে। এই কথা শুনে জিহু খুব খুশি হয়। এরপর মালিক জিহুর কাগজপত্রগুলো দেখতে শুরু করে এবং এরপর আমরা সেই ছেলেটিকে রান্নাঘরে দেখতে পাই, আর ছেলেটি তখন জিহুর দিকে তাকিয়ে হাসছিল, কারণ আসলে এই ছেলেটার নামই হচ্ছে বুকনাম, আর জিহু ভেবেছিল বুকনাম হয়তো কোনো কুকুরের নাম। এরপর জিহু নামসির অফিসে আসে। সেখানে নামসির অফিসের কলিগরা তাকে দুপুরে সেখানে খেতে বলে। নামসির বন্ধুরা তখন বলে, নামসি আমাদেরকে বলেছে ও তোমাকে বিয়ে করেছে কারণ তুমি অনেক সুন্দরী। এই কথা শুনে জিহু তো পুরো ডুগুমুগু হয়ে যায়। এরপর আমরা নামসি ও জিহুকে বাড়িতে আসতে দেখি। জিহু তখন নামসির কলিগদেরকে অনেক প্রশংসা করে, কিন্তু নামসি কিছুই বলে না, সে চুপচাপ হাঁটতে থাকে। বরং সে বলে, এই প্রথমবার আমি কারোর সাথে বাড়ি যাচ্ছি। আমি এতদিন শুধু কল্পনা করেছি আমিও বিয়ের পরে কারোর সাথে হয়তো বাড়িতে যাব। এরপর তারা বাড়ির ভিতরে চলে আসে এবং তারা দেখতে পায় নামসির বিড়ালটা দরজার সামনে বসে তাদের জন্য অপেক্ষা করছে। নামসি তখন বিড়ালটাকে কোলে নেওয়ার আগেই জিহু তাকে কোলে নিয়ে নেয় এবং সে একটা নাম ধরে বিড়ালটাকে ডাকতে শুরু করে। নামসিও তখন ভেলদার মতো দাঁড়িয়ে এগুলা দেখতে থাকে।
জিহো তখন জিজ্ঞাসা করে, তোমার কি এটা ভালো লাগেনি? নামসি তখন বলে, এমন নয় যে ভালো লাগেনি, কিন্তু আমার কেমন যেন অস্বস্তি লাগছে, কারণ এই বিড়ালটা আমার আর অন্য কেউ ওর নাম রেখেছে, এই বিষয়টা আমার কাছে একটু বিরক্তিকর। জিহো বলে, আসলে বিষয়টা তা নয়, আমার মনে হয় আজ আমি তোমার অফিসে গিয়েছিলাম, তাই হয়তোবা তোমার অস্বস্তি লাগছে। নামসি তখন বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই ধরেছ, কারণ আমি তোমাকে শুধু বাড়িটা দেখভাল করার জন্যই বিয়ে করেছিলাম, কিন্তু তুমি যদি আমার কাছে অন্য কিছু চাও তাহলে অবশ্যই আমার অস্বস্তি লাগবে। এই কথা শুনে জিহু তখন খুব কষ্ট পায় এবং বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি যা বলছো সবই ঠিক আছে, আর এখন থেকে আমি এই সবকিছু এড়িয়ে চলার চেষ্টা করব। এরপর নামসি তার কাছ থেকে বিড়ালটা নিয়ে ভিতরে চলে যায়। পরের দিন সকালে জিহু যথারীতি নাস্তা বানিয়ে দুজনে খেতে বসে। তারপর জিহু বলে, গতকাল আমি একটু বেশি আবেগ দেখিয়ে ফেলেছিলাম, কারণ অনেকদিন পর আমরা আমাদের এই শব্দগুলো শুনেছিলাম, আর এই কারণেই আমি একটু বেশি আবেগী হয়ে পড়েছিলাম। এরপর সে নামসিকে বলে, আজ থেকে আর আমরা আমাদের শব্দগুলো ব্যবহার করব না, কারণ তাহলে হয়তো আমি আবারও আমাদের এই সম্পর্কটাতে আবেগী হয়ে পড়ব। নামসি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এমন সময় জিহোর কাছে বুকনামের ফোন আসে, কিন্তু জিহো তাকে চিনতে না পেরে বলে, তুমি কে? বুকনাম তখন বলে, গতকাল আমাদের রাস্তায় দেখা হয়েছিল। তখন জিহুর মনে পড়ে এবং বলে, কি হয়েছে? তখন ছেলেটি বলে, তোমার হাতে একটা পেন আর একটা কাগজ নাও। আর তারপর জিহুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এই কথা শুনে জিহু তখন নামসির দিকে তাকায় এবং বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এদিকে নামসি তখন অফিসে চলে যায়। বুকনাম তখন জিহুকে রেস্টুরেন্টে আসতে বলে। এরপর জিহু সেই রেস্টুরেন্টে চলে আসে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার বস ওই ছেলেটিকে বুকনাম বলে ডাকছে, এবং তখন জিহো ওই ছেলেটির শার্টে বুকনাম লেখা দেখে অবাক হয়ে যায়। বুকনাম তখন মালিককে বলে, যদি জিহোকে এখানে কাজে না রাখা হয় তাহলে আমিও এখানে কাজ করব না। এরপর মালিক জিহোকে বলে, আমি তোমাকে চাকরিতে রাখার জন্য ফোন করতে যাচ্ছিলাম, তুমি কাল থেকে এখানে কাজ করতে আসতে পারো। এরপর বুকনাম বাইরে আসলে জিহু তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এটা কেন করলে? তখন ওই ছেলেটি কোনো কথা না বলে খাবার ডেলিভারি করার জন্য কোনো একটা জায়গায় যেতে থাকে, এবং সে জিহুকে একটা হেলমেট পরিয়ে দিয়ে বলে, তুমি কি আমার সাথে যাবে? অন্যদিকে নামসি তখন তার কলিগদের সাথে কফি খেতে যাচ্ছিল, আর ঠিক তখনই বুকনাম এবং জিহো তার সামনে দিয়ে বাইকে চলে যায়। নামসি তখন জিহোর দিকে তাকিয়ে থাকে এবং দেখে সে বাইক থেকে নেমে হেলমেট খুলছে, আর বুকনাম তখন তার চুল ঠিক করে দেয়। তখন জিহো বুকনামকে বলে, দেখো আমি তোমাকে কোনো আশা দিতে চাই না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমার একটা স্বামী আছে। বুকনাম তখন বলে, তোমার একজন স্বামী আছে তো কি হয়েছে, তারপরও আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি। এরপর সন্ধ্যায় জিহো বাড়িতে এসে দেখতে পায় নামসি বাড়িতেই আছে। নামসি তখন জিহুকে বলে, কি ব্যাপার, আজ তুমি অনেক দেরি করে আসলে? জিহো তখন বলে, হ্যাঁ কিছু কাজ ছিল। এরপর সে দেখে বিড়ালটা আসলে অসুস্থ হয়ে রয়েছে। নামসি তখন বলে, আজ তোমাকে আমার অফিসের পাশে একটা রেস্টুরেন্টে দেখলাম। জিহো তখন বলে, হ্যাঁ আমি ওই রেস্টুরেন্টেই কাজ করি। তারপর সে নামসিকে বুকনামের ব্যাপারে সবকিছু খুলে বলে। নামসি তখন বলে, প্রথম দিনেই তো দেখলাম তুমি বুকনামের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছো। জিহো তখন বলে, হ্যাঁ কারণ আমাদের একসাথে কাজ করতে হবে। এরপর নামসি সেখান থেকে চলে যেতে থাকে। জিহো তখন পিছন থেকে বলে, তোমার কি কোনো কিছু খারাপ লাগছে? নামসি তখন বলে, না খারাপ লাগবে কেন, কিন্তু তাকে দেখে বোঝা যায় সে আসলে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। পরের দিন নামসি এবং জিহো একসাথেই কাজে যায়। জিহো তখন একটা স্ন্যাক্স খাচ্ছিল এবং সে নামসিকেও একটা প্যাকেট অফার করে। জিহো তখন নামসিকে বলে, তুমি দুপুরের খাবারের জন্য আমার রেস্টুরেন্টে আসতে পারো। কিন্তু এমন সময় জিওর সেই কথাটা মনে পড়ে যায় যে আমরা আসলে বাড়ির জন্য বিয়ে করেছি। যাই হোক, এরপর জিও তার স্ট্যান্ডে নেমে যায়। এরপর আমরা জিওকে রেস্টুরেন্টে কাজ করতে দেখি, কিন্তু তার চুল খোলা থাকার কারণে তার চুলগুলো তাকে খুব বিরক্ত করছিল। তখন বুকনাম এসে তার চুল বেঁধে দেয়। এদিকে নামসির কলিগরা জিওর রেস্টুরেন্টে খেতে যেতে চায়। এরপর তারা সবাই সেই রেস্টুরেন্টে গিয়ে কেক অর্ডার করে এবং নামসি বুকনামের কাছে গিয়ে সবার জন্য কফি অর্ডার করে। এরপর বুকনাম তাদের সবার জন্য কফি নিয়ে আসে এবং তাদের সবার সাথেই কথা বলতে শুরু করে। এরপর তারা চলে যাওয়ার সময় নামসি জিহুকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজও কি তুমি দেরি করে বাড়িতে ফিরবে? জিহু তখন বলে, যদি খুব বেশি কাজ না থাকে তাহলে আমি তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। এদিকে অফিসে যাওয়ার সময় ভূমি নামসিকে বলে, তুমি এখন কি করবে? কারণ ওখানে বুকনামের ব্যবহার দেখে মনে হলো সে জিহুকে পছন্দ করে। নামসি তখন বলে, তাতে আমার কি? ভূমি তখন বলে, তোমার কি মানে, তুমি তো এখন ওর স্বামী তাই না? নামসি তখন বলে, স্বামী হওয়া মানে এই না যে জিহুকে আমার যা ইচ্ছা তাই করতে হবে। সে যথেষ্ট বড় হয়েছে, সে নিজেই বুঝতে পারবে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। ভূমি তখন বলে, তোমার একটু হলেও তো জেলাস দেখানোর ভাব করা উচিত তাই না? কারণ মেয়েরা এসব হিংসা বা জেলাসির অনুভূতিগুলো পছন্দ করে। কিন্তু নামসি স্ট্রেট বলে দেয়, না এসবের কোনো দরকার নেই। এরপর নামসির অফিস শেষ হলে ভূমি তাকে তার গাড়িতে যেতে বলে। অন্যদিকে জিহু বাস স্টপে বসে থাকে।
এবং যখন তার বাস আসে সে বাসের মধ্যে নামসিকে খুঁজতে থাকে, কিন্তু সে বাসের মধ্যে কোথাও নামসিকে দেখতে পায় না। তাই সে ফিরে এসে আবারও বাস স্টপেই বসে পড়ে। এমন সময় বুকনাম তার বাইক নিয়ে সেখানে আসে এবং সে জিহোকে বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই, কিন্তু জিহো তার সাথে যেতে চায় না, কিন্তু সে অনেক জোর করতে থাকে। তাই জিহো অনিচ্ছা সত্ত্বেও তার বাইকে বসে। অন্যদিকে দেখা যায় ভূমি তার বন্ধুর সাথে কথা বলছে। সেখানে ভূমি বলে নামসি কেন আমাদের সাথে গাড়িতে আসলো না, এবং আমরা দেখি নামসি সত্যি সেই বাসেই যাচ্ছে এবং সে বাস স্টপে এসে দেখে সেখানে জিহো নেই। আর এখান থেকে আমরা বুঝতে পারি নামসি যতই ভাব ধরে থাকুক না কেন সেও মনে মনে জিহুকে ভালোবাসতে শুরু করেছে। যাই হোক, অন্যদিকে আমরা দেখি বুকনাম জিহুকে একটা জায়গায় নিয়ে এসেছে। জিহু তখন বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তখন বুকনাম মজার ছলে বলে আজ আমাদের প্রথম ডেট। তখন সে জিহুকে উপর থেকে পুরো শহরটাকে দেখায়, আর এটা দেখে জিহু খুব খুশি হয়ে যায়। কিন্তু জিহু বলে দেখো আমি তোমার সাথে ডেট করতে পারবো না, কারণ আমাদের দুজনের মধ্যে বয়সের অনেক পার্থক্য রয়েছে, আর তুমি তো জানোই আমি এমনিতেই বিবাহিত। তাই আমি তোমাকে বলবো তোমার আমার বিষয়ে খুব একটা বেশি এগোনো উচিত হবে না। তখন বুকনাম বলে আচ্ছা তুমি যদি বিবাহিত না হতে তাহলে কি আমাকে পছন্দ করতে? জিহো তখন বলে হ্যাঁ, তখন হয়তো আমি তোমাকে ঠিকই পছন্দ করতাম। এদিকে নামসি তার অ্যাপার্টমেন্টে পৌঁছে জিহোকে বুকনামের সাথে আসতে দেখে। বুকনাম তখন জিহোকে একটা বই দেয়। এরপর নামসি আস্তে আস্তে তার অ্যাপার্টমেন্টের ভিতরে যায় এবং সে গিয়ে দেখে জিহু ইতিমধ্যেই পৌঁছে গেছে, আর বিড়ালটা সেখানে বমি করছিল, তাই জিহু সেটা পরিষ্কার করছে। নামসি বলে কাল আমি বিড়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জিহু তখন বলে আমি বসনামের সাথে করে কালকে বিড়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কারণ তোমাকে দেখে মনে হয় তুমি এখন অনেক বেশি ব্যস্ত। কিন্তু নামসি বলে তোমার চিন্তা করার জন্য ধন্যবাদ, কিন্তু এই বিড়ালের দায়িত্বটা আমার, তাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এমন সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে নামসি বুকনামের কাছে অনেক সরঞ্জাম দেখতে পায়। বুকনাম নামসিকে দেখে বলে আমি শুধু জিওকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলাম, কিন্তু এত রাতে এখন একা একা বাড়িতে যাওয়া অনেকটাই বিপজ্জনক। নামসি তখন বলে যদি তোমার এখন একা একা বাড়িতে যাওয়া বিপজ্জনকই মনে হয় তাহলে তুমি আর জিওকে এখানে পৌঁছে দিতে এসো না। বুকনাম তখন বলে সেই সিদ্ধান্তটা আমিই নেব যে আমি জিওকে বাড়ি পৌঁছে দেব কি দেব না। নামসি তখন বলে না, এই সিদ্ধান্ত তুমি নেবে না, এই সিদ্ধান্ত নেবে জিহো, কারণ এটা তার ইচ্ছা। আমি তোমাকে শুধু একটা মতামত দিলাম, কারণ জিহো কারোর মুখের উপরে না বলতে পারে না। পরের বার থেকে তুমি আর জিওকে বাড়ি পৌঁছে দিতে এসো না। বুকনাম তখন বলে তুমি অনেক শিক্ষিত, কিন্তু আমি অতটা শিক্ষিত না, তবে আমি যা পছন্দ করি সেটা অর্জন করেই ছাড়ি। এই কথা বলে বুকনাম সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর রাতে নামসি জিহো রাতে একটা বই দেখতে পায় এবং সে দেখে সেই বইতে বুকনামের নাম লেখা রয়েছে। নামসি তখন জিওকে বলে আচ্ছা কাল যদি তুমি কাজে না যাও তাহলে কি হবে? জিও বলে কি আর হবে, আমার চাকরিটা চলে যাবে, কারণ এটা আমার নতুন চাকরি, আর আমি যদি প্রথমেই কাজে যেতে না থাকি তাহলে ওরা আমাকে নিশ্চয়ই বের করে দেবে। নামসি তখন বিড়ালটাকে নিয়ে জিওকে ডাক্তারের কাছে যেতে বলে। তখন জিও বলে আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে নামসি জিওকে কিছু টাকা দিয়ে বলে তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেও। এদিকে নামসি অফিসে এসে জানতে পারে একটা মেয়ে বুকনামের বিরুদ্ধে অভিযোগ করেছে, যে মেয়েটির সাথে সে তাদের অফিসের তৈরি ডেটিং অ্যাপের মাধ্যমে কথা বলেছিল, কিন্তু তারা কিছুক্ষণ কথা বলার পরে সেই মেয়েটি বুকনামের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে বুকনাম তাকে পাগলের মতো ফোন করে আর মেসেজ করতে থাকে। নামসি তখন ভূমিকে এই বিষয়ে আরও তদন্ত করতে বলে। এদিকে জিহু বিড়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। তখন ডক্টর তাকে বলে নামসি যখন প্রথমেই বিড়ালটাকে এখানে নিয়ে এসেছিল তখন বিড়ালটা তার ছিল না, কেউ এই বিড়ালটাকে রাস্তায় ফেলে দিয়েছিল, আর নামসি ওকে রাস্তায় খুঁজে পেয়ে ওকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছিল। অন্যদিকে নামসিকে দেখা যায় সে ভূমিকে নিয়ে বুকনামের রেস্টুরেন্টে যায়। ভূমি তখন রেস্টুরেন্টের ভিতরে যায়, কিন্তু নামসি বাইরে বুকনামের বাইকটা দেখতে থাকে। আর ঠিক তখনই জিহু তার বন্ধুদের সাথে সেখানে আসে। ভূমি নামসিকে বলে বুকনামের এই বাইকটা খুব দামি, এমনকি এটা যে কোনো গাড়ির থেকেও বেশি দামি। ঠিক তখনই একটা স্কুটি নামসির পাশ দিয়ে যায়, আর নামসি সেটাকে সাইড দিতে গিয়ে দূরে ছিটকে পড়ে। এরপর আমরা নামসিকে একটা ক্লিনিকে দেখতে পাই। তখন ওইভাবে পড়ে যাওয়ার কারণে তার একটু সামান্য আঘাত লেগেছে। এরপর নামসি ওষুধ খেতে থাকে এবং জিহো তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? নামসি বলে হ্যাঁ আমি ঠিক আছি। জিহো তখন বলে তুমি এমনটা কেন করলে? তুমি তখন যদি বুকনামের বাইকটা ধরে নিজেকে সামলাতে তাহলে তো আর এভাবে পড়ে যেতে না। নামসি তখন বলে হ্যাঁ আমি হয়তো পড়ে যেতাম না, কিন্তু বাইকের আয়নাটা তো ভেঙে যেত। জিহো তখন সেখান থেকে উঠে তার কাজে যেতে থাকে। নামসি তখন তাকে বলে আচ্ছা তুমি কি অন্য কোথাও কাজ করতে পারো না? জিহো তখন বলে আমি অনেক কষ্টেই চাকরিটা পেয়েছি, তাই আমি এটা ছাড়তে পারবো না।
পরের দিন নামসির কলিগরা তাকে বলে বুকনামকে অন্য সব ডেটিং সাইটগুলো থেকেও ব্লক করা হয়েছে। জিহো যেহেতু ওর সাথে কাজ করে তাই তোমাকে এই বিষয়গুলো ওকে বলা উচিত। নামসি তখন বলে আমি আগে নিজে সব বিষয়গুলো যাচাই করে দেখব, তারপর জিহোকে বলবো। কারণ আমাদের তদন্তে একটু ভুল হলে ওই ছেলেটা বা জিহোর চাকরি চলে যেতে পারে। এমনও তো হতে পারে এই সবকিছুই মিথ্যা, তাই না? পরের দৃশ্যে দেখা যায় জিহো রেস্টুরেন্টে বুকনামের সাথে কাজ করছে। তখনই জিহোর ফোনে একটা কল আসে আর বুকনাম সেই ফোনটা তুলে জিহোকে দেয়। জিহো দেখতে পায় নামসি কল করেছে। নামসি তখন বলে আজকের ফুটবল ম্যাচটার কথা মনে করিয়ে দিতে তোমাকে ফোন করেছিলাম, তুমি কি বাসে করে আসবে আজকে? জিও তখন বলে হ্যাঁ আমি বাসে যাব। নামসি তখন বলে হ্যাঁ বাসটাই বেশি নিরাপদ, তুমি বাসেই যাতায়াত করো। কিন্তু জিওর কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে, কারণ নামসি কিভাবে জানলো যে ও বাইকে করে যাওয়া আসা করে। যাই হোক, এরপর জিওকে বাস স্টপে দেখা যায়। এমন সময় বুকনাম সেখানে এসে তাকে তার সাথে যেতে বলে। জিও তখন বলে না আজ আমি বাসেই যাব। বুকনাম তখন বলে তুমি সবসময় নামসির কথা শুনে চলো, কিন্তু নামসি কি তোমার কথা শুনে চলে? ওর অফিস তোমার কাছে হওয়া সত্ত্বেও ও তো কখনো তোমাকে নিতেই আসে না। জিহো বলে কারণ ও অনেক ব্যস্ত থাকে। বুকনাম তখন বলে আসলে বিষয়টা তা না, ওকে ওর বিড়ালটা আনতে যেতে হবে, আর ওর কাছে তোমার থেকে ওর বিড়ালটাই বেশি ইম্পর্টেন্ট। জিহো এইসব কথা শুনে তখন কনভিন্স হয়ে ওর সাথে যেতে থাকে। এদিকে নামসি তখন ট্যাক্সিতে করে তার বিড়ালটা আনতে যাচ্ছিল। এমন সময় তার কাছে ভূমি কল করে। ভূমি তখন বলে আমার একজন কাকা পুলিশে চাকরি করে, সে আমাকে বলেছে একটা অপরাধী আছে, সে সব মেয়েদেরকে বন্দি করে রাখে এবং তার কাছে সবসময় অনেক যন্ত্রপাতি থাকে। এই কথা শুনে নামসি তখন ভাবতে শুরু করে, কারণ সে বুকনামের কাছে অনেক সরঞ্জাম দেখেছে। অন্যদিকে আমরা দেখি জিহোরা একসাথে বসে ড্রিঙ্কস করছে। বুকনাম তখন জিওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি নামসিকে বিয়ে কেন করলে? ওর ভিতর কি এমন আছে যা তোমার ভালো লেগেছিল? জিও তখন বলে ও আমার চোখে দেখা সব থেকে আলাদা পুরুষ, আর ওর বাড়ি রয়েছে, চাকরি রয়েছে, তাই আমি ওকে বিয়ে করেছিলাম। বুকনাম তখন বলে আচ্ছা এখন যদি তোমার কিছু হয় তোমার স্বামী কি তোমাকে বাঁচাতে আসবে? ও তো শুধুমাত্র ওর বিড়ালকে নিয়েই ব্যস্ত। এরপর বুকনাম আরো বলে তুমি একজন নকল স্বামীকে কেন বিয়ে করলে? এদিকে বুকনামের এসব অদ্ভুত কথাবার্তা শুনে জিহো তখন অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি বুকনাম একটা যন্ত্র বের করে জিহোর দিকে আসতে শুরু করে, আর ঠিক তখনই নামসি সেখানে এসে তার হাত থেকে যন্ত্রটা নিচে ফেলে দেয়। তারপর সে জিহোকে বলে তুমি এখান থেকে যাও, ম্যাচ শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে। বসনাম তখন নামসির হাত ধরে ঝাঁকি দেয়। নামসি তখন বলে তুমি আমাদেরকে এখান থেকে ভালো মতো যেতে দাও। বুকনাম তখন বলে আচ্ছা আমি যদি তা না করি তুমি আমাকে কি করবে, আমাকে মারবে? নামসি তখন বলে আমি কখনো কাউকে মারি না। এই কথা বলে সে বুকনামের বাইকের লুকিং গ্লাস ভেঙে দেয়। এরপর সে বাইকটাকে লাথি মেরে ফেলে দেয়, আর তারপর জিওর হাত ধরে সেখান থেকে চলে আসতে থাকে, আর বাকি পুরো রাস্তাটা সে জিওর হাত ধরেই থাকে। এরপর তাদের অ্যাপার্টমেন্টে ঢোকার সময় নামসি জিহোকে বলে তুমি আমার পিছন পিছনে কেন আসছো? জিহো বলে আমি পিছনে না এসে কি করব, কারণ তুমি তো আমার হাত ধরে রয়েছো। তখন নামসি বলে ও সরি, আমি আসলে খেয়াল করি নাই। এরপর জিহো বসনামের বিরুদ্ধে করা অভিযোগটা দেখতে থাকে, আর নামসি তখন জিহোর কাছে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলে। জিহো তখন বলে তুমি আমার কাছে আগে কেন এসব বিষয়ে বলনি? নামসি তখন বলে তুমি তো আমাকে বলেছিলে তুমি অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছো। এরপর তারা দুজনে ফুটবল ম্যাচ দেখতে শুরু করে। তখন জিহো আজকের সব ব্যাপারের জন্য নামসিকে ধন্যবাদ জানায়। নামসি তখন বলে আমি যে তোমাকে বলেছিলাম আমাদের খুব বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত নয়, এতে কি তুমি কষ্ট পেয়েছিলে? জিহো বলে হ্যাঁ একটু তো পেয়েছিলামই। নামসি তখন বলে আমি আসলে চেয়েছিলাম আমাদের বিষয়টা যেমন চুক্তি দিয়ে শুরু হয়েছিল ঠিক সেভাবেই যেন শেষ হয়ে যায়, আর এই কারণেই আমি আমাদের বিষয়গুলো বেশি জটিল করতে চাইনি, যাতে আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে তোমার উপরে কোনো খারাপ প্রভাব না পড়ে। জিহো তখন বলে তুমি আমার জন্য এত কিছু কেন ভাবো নামসি? নামসি তখন বলে কারণ আমি তোমার মাকে কথা দিয়েছিলাম। যাই হোক, এরপর আমরা দেখি জিহো নামসির নাম্বারটা বাড়িওয়ালা থেকে স্বামী হিসাবে সেভ করে, আর অন্যদিকে নামসি জিহোর নাম্বারটা ওয়াইফ হিসেবে সেভ করে। এরপর নামসিকে দেখা যায় সে তাদের বিয়ের অ্যালবামগুলো দেখছে। তখন জিহো এসে তার সাথে ছবি দেখতে শুরু করে। জিহো তখন বলে আমার শুধুমাত্র দুজন বন্ধু। নামসি বলে দুজনই যথেষ্ট, কখনো কখনো একজনই যথেষ্ট। জিহো তখন বলে ভালোবাসা, আমার মনে হয় জীবনে একটা ভালোবাসাই এনাফ। এরপরে আমরা নামসিকে একটা বক্স বের করতে দেখি, আর সেই বক্সের ভিতর থেকে একটা বই বের হয় এবং সেখানে একটা বিয়ের কাগজ ছিল, এবং সেখানে আমরা দেখতে পাই স্বামী হিসেবে নাম লেখা রয়েছে নামসির, আর স্ত্রীর জায়গায় নাম লেখা রয়েছে ইয়ং মিনের। অন্যদিকে জিহো তার বন্ধুদেরকে মেসেজ করে জানায় সে তার স্বামীকে ভালোবাসতে শুরু করেছে। আর অন্যদিকে আমরা বিয়ের কাগজ দেখে বুঝতে পারি আমাদের নামসি এর আগেও একটা বিয়ে করেছিল। এদিকে জিহো নামসির ছবি দেখে ভাবতে থাকে আমার জীবনের একমাত্র ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। পরের দিন সকালে আমরা জিহোকে দেখতে পাই সে নামসির দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখতে থাকে, এবং তার মুখে এত সুন্দর একটা স্নিগ্ধ হাসি থাকে কি বলবো। এবং সে মনে মনে বলে আমি যাকে এতটা ভালোবাসি তাকে আমি প্রতিদিন দেখতে পাই, এটা আমার কাছে অনেক কিছু।
এরপরে আমরা দেখি নামসি একটা নতুন হেয়ার স্টাইল দিয়ে জিহুর সামনে আসে এবং জিহো তখন নামসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নামসি জিহোর কাছে এসে বলে, আমাকে কি একটু অদ্ভুত লাগছে? জিহো বলে, না, তোমাকে খুব সুন্দর লাগছে। এরপর দেখা যায় তারা লিফটে ওঠার সময়ও জিহো নামসির দিকে তাকিয়ে থাকে। এরপর নামসি জিহোকে বলে, আমি তোমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ছুটি নিয়েছি, কিন্তু জিহো বলে, আমার এখন অনেক কাজ, তাই আমি ছুটি নিতে পারবো না। নামসি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একাই সেখানে যাব। এরপর আমরা দেখতে পাই সত্যি সত্যি নামসি জিহোদের বাড়িতে চলে এসেছে। জিহোর মা তখন নামসিকে দেখে বলে, তুমি এখানে কিভাবে আসলে? অন্যদিকে জিহোর বাবা তাকে দেখে দৌড়ে তার কাছে আসে আর তিনি অনেক খুশি হয়ে তাকে ভেতরে নিয়ে যেতে থাকে। নামসি তখন বলে, আমি এখানে এসেছি আপনাদেরকে হেল্প করতে। আর এই কথা শুনে জিহোর মা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিহো সুজিকে বলে, নামসি আমার বাবা মায়ের বাড়িতে গিয়েছে তাদেরকে হেল্প করতে। সুজি তখন বলে, ওখানে ও কাজ করে তো অসুস্থ হয়ে যেতে পারে। জিহো তখন বলে, আরে ধুর, ওকে দিয়ে কেউ কোনো কাজই করাবে না, বরং সবাই ওকে অনেক যত্ন নেবে। কিন্তু আমরা আসলে দেখতে পাই সেখানে নামসি সত্যি খুব খাটছে এবং জিওর ভাইয়ের গার্লফ্রেন্ড একটা ভিডিও করে তাকে পাঠায়, যেখানে দেখা যায় মহিলারা নামসিকে মারতে মারতে কাজ করাচ্ছে। জিও তখন এটা দেখে খুব রেগে যায়। এরপর জিও নামসি সেই বিড়ালটাকে খুঁজতে আসে এবং সে নামসির ঘরে এসে দেখে বিড়ালটা তার আলমারির মধ্যে বসে রয়েছে। সেখানে সে নামসির বইগুলোর মধ্যে একটা কবিতার বই খুঁজে পায়। এরপর সে বাসে যেতে যেতে ওই বইটা পড়তে থাকে এবং সেখানে সে একটা পাতায় লেখা দেখতে পায়, আমার প্রিয় নামসির জন্য। আর এটা দেখে জিও বুঝতে পারে এই বইটা নামসিকে কেউ একজন উপহার দিয়েছিল। এরপর সে তার গ্রামের বাড়িতে এসে দেখতে পায় নামসি সেখানে কাজ করছে। এরপর আমরা জিওকে নামসির ঘরে দেখতে পাই এবং সে নামসিকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তোমার শরীরে কি ব্যথা করছে? তখন নামসি বলে, হ্যাঁ, একটু ব্যথা করছে, কিন্তু আমি ঠিক হয়ে যাব। এরপর জিও সেই ঘর থেকে বের হয়ে নদীর ধারে গিয়ে সেই বইটা আবার পড়তে শুরু করে এবং জিও তখন ওই বইটার মধ্যে একটা নোট পায় এবং সেখানে লেখা রয়েছে, নামসির কাউকে ভালোবাসা উচিত নয়, কারণ কাউকে ভালোবাসার কোনো অধিকারই তার নেই। এইসব দেখে জিও ভাবে নামসি হয়তো আগে কাউকে ভালোবাসতো। আর এই বিষয়টা দেখে জিও তখন খুব কষ্ট পায়, কিন্তু তবুও সে নিজেকে সান্ত্বনা দিতে থাকে এবং সে ভাবে, আজ থেকে 10 বছর আগে আমিও তো ভেবেছিলাম কাউকে ভালোবেসে জীবন শুরু করব। আর নামসির জীবনে যদি কিছু হয়েও থাকে তাহলে সেটা তার অতীত, আর আমি হচ্ছি তার বর্তমান। আর যেভাবেই হোক আমাকে নামসিকে ভালোবেসে ওর মন জয় করতে হবে, আর এটাই হবে আমার জীবনের সব থেকে বড় মিশন। যাই হোক, পরের দৃশ্যে আমরা তাদের দুজনকে একটা সমুদ্র পাড়ে দেখতে পাই। তখন নামসি বলে, এই প্রথম আমি কোনো মেয়ের সাথে সমুদ্র দেখছি। জিহো তখন বলে, এই প্রথমবার আমিও কোনো পুরুষের সাথে বসে সমুদ্র দেখছি। এরপর জিহো বাস স্টপে তাদের সেই প্রথম চুমুর বিষয়ে বলে। নামসি তখন বলে, তুমি আমাকে প্রথম যে কিসটা করেছিলে ওটাকে আসলে কিস বলে না, এবং সেই ওই কিসের মধ্যে অনেক ভুল ধরতে থাকে। কিন্তু এসব কথা শুনে জিহো তখন রাগ করে উঠে দাঁড়ায়। নামসি তখন বলে, তুমি যেভাবে আমাকে কিস করেছিলে ওটাকে আসলে কিস বলে না। আর এরপরে তাকে গভীর একটা কিস করে বলে, এটাকে বলে চুমু, বুঝছো? এবং এরপরে বলে, তুমি কি এটা বুঝলে নাকি তোমাকে আবার করে দেখাতে হবে? তখন জিহো বলে, এই অনুভূতিটা আমি আবার পেতে চাই। এরপর তারা আবার একে অপরকে অনেকক্ষণ ধরে কিস করতে থাকে এবং আমরা বুঝতে পারি নামসির মন হয়তো আগে কোনোভাবে ভেঙে গিয়েছিল, কিন্তু সেই মনটা এখন আবার জিহোর কাছে চলে এসেছে। এরপর রাতে জিহো নামসির কাছে শুয়ে তার মুখে আলতোভাবে হাত রাখে। নামসিও তখন জিহোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নামসি তখন বলে, এই যে আমি তোমার কাছে এতগুলা দিন ছিলাম না, তুমি কি আমাকে মিস করেছিলে? জিহো তখন বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি মিস করেছিলাম। আর এরপর সে নামসিকে বলে, নামসি, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা বলতে বলতে জিহো কান্না করে দেয়। নামসি তখন বলে, আমি কখনো আর তোমাকে ছেড়ে যাব না। এরপর তারা সকালে দুজনে ঘুম থেকে উঠে একসাথে নাস্তা খায়। নামসি তখন বলে, তোমাকে সকালে খেতে দেখতে খুব সুন্দর লাগে। আর এই কথা শুনে জিহো তখন খুব খুশি হয়ে যায়। জিহো নামসিকে বলে, আচ্ছা তুমি তোমার মনের কথা আমাকে এতদিন কেন বলনি? কিন্তু নামসি এই কথার কোনো উত্তর না দিয়ে তাকে বিছানার উপরে শুয়ে কিস করতে থাকে। যাই হোক, এখান থেকেই আমরা 3 বছর পরের একটা দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় জিহো তার লেখালেখির কাজ করছে আর নামসি তার খুব যত্ন নিচ্ছে। আর তাদের বিয়ের এখন 3টা বছর পার হয়ে গিয়েছে। আর তারা এখন খুব সুখের সাথে এবং খুব ভালোবাসার সাথে জীবনযাপন করছে। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এই ড্রামাটি। তো প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে এই ড্রামাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার।